দ্বিতীয় পর্ব ঔপনিবেশিক আমলে মুসলিম শিক্ষা ১২০৪ সালে মতান্তরে ১২০১-২ বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পর এদেশের শাসকবৃন্দ রাজ্য পরিচালনার পাশাপাশি শিক্ষার প্রতিও অধিক গুরুত্বারোপ করেন। ফলে মুসলিম শাসিত বাংলার অধিবাসীগণ শিক্ষা বা জ্ঞান অর্জনকে ধর্মীয় অনুশাসন, নৈতিকতার উৎকর্ষ সাধন ও স্রষ্টার সন্তুষ্টি লাভের উপায়স্বরূপ বিবেচনা করত। দ্বিতীয়ত, জ্ঞান অনুশীলন করাকে ওই সময় সামাজিক মর্যাদার সর্বোচ্চ মাপকাঠি হিসেবে গণ্য করা হতো। একজন বিদ্বান ব্যক্তি সমাজে পরিবারের সম্মান বৃদ্ধির অন্যতম প্রধান সহায়ক ছিলেন। তৃতীয়ত, শিক্ষা পার্থিব উন্নতির পথকে উন্মুক্ত করত। ফলে মুসলিম যুবকদের মধ্যে শিক্ষাক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান ছিল। চতুর্থত, সেকালে বাংলার মুসলিম সমাজ অবস্থাপন্ন ও সচ্ছল থাকায় অভিভাবকগণ তাদের সন্তান সন্ততির শিক্ষার জন্য অপেক্ষাকৃত ভালো সুযোগ সুবিধার বন্দোবস্ত করতে পারতেন। পঞ্চমত, শাসকবর্গ, অভিজাত ও বিত্তবান ব্যক্তিগণ সমাজ ও রাষ্ট্রে অতি প্রশংসনীয় কার্য হিসাবে বিদ্যালয় বা মাদ্রাসা স্থাপন করতেন। সুতরাং সে যুগে এমন রাজপুরুষের সংখ্যা খুবই কম ছিল যারা কোনো না কোনোভাবে শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধনের সাথে জড়িত ছিলেন না। বাংলার মুসলিম শাসক শ্রেণী কলা, বিজ্ঞান, ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং স্থাপত্যের শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের গোড়ায় বাংলায় মুসলিম শাসনের সূচনার পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক ক্ষমতা লাভ পর্যন্ত ১৭৫৭ প্রায় ১০২ জন মুসলিম শাসক কিংবা রাজা বাংলা শাসন করেন। এরা কেউ আফগান, কেউ বা তুর্কি, মুঘল, পারসিক বা আরব বংশোদ্ভূত ছিলেন। তারা সকলেই তাদের রাজনৈতিক মতবাদের সাথে এদেশে বহন করেছেন শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্য। এ সকল মুসলিম শাসকগণ সর্ব উপায়ে শিক্ষার উন্নতি ও বিস্তারে আত্মনিয়োগ করেন। তার মধ্যে সুলতানি আমলের ১২০৪ থেকে ১৫৭৫-এর প্রথম শাসক বখতিয়ার খলজি সহ আলী মারদান খলজি, সুলতান গিয়াসুদ্দিন ইয়োজ খলজি, শামসুদ্দিন ফিরোজ শাহ, জালালউদ্দিন মুহাম্মদ শাহ, ইলিয়াস শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, রুকনউদ্দিন বারবাক শাহ প্রমুখ সুলতানগণ জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। বাংলার মুঘল শাসনামল ১৫৭৬ থেকে ১৭৫৭ ছিল শিক্ষা ও সংস্কৃতির গৌরবোজ্জ্বল যুগ। মুঘল সম্রাটগণ যুবরাজ ও অভিজাত ব্যক্তিবর্গ এবং রাজকর্মচারীবৃন্দ উচ্চশিক্ষিত ও সংস্কৃতবান ছিলেন। তাদের দরবারসমূহ জ্ঞানী ও গুণী ব্যক্তিদের কেন্দ্রস্থল ছিল। রাজদরবারের বুদ্ধিবৃত্তিক জ্ঞানের আলোক ভারতে মুঘল সাম্রাজ্যের প্রদেশগুলোকে আলোকিত করেছিল। এক্ষেত্রে বাংলায় যে সকল সুবাদার, দেওয়ান, বক্সি, কাজী, ফৌজদার ও অন্যান্য রাজকর্মচারীগণ আগমন করেন, তারা সকলেই শিক্ষা ও সুরুচির ক্ষেত্রে তাদের বিশিষ্টতা এবং পণ্ডিত ও বিদ্বান ব্যক্তিদের প্রতি তাদের পৃষ্ঠপোষকতা ও উৎসাহ প্রদানের জন্য বিখ্যাত ছিলেন। খান খানান মুনিম খান, খান জাহান, রাজা মানসিংহ, ইসলাম খান, কাসিম খান, ইব্রাহিম খান, ফতেহ জং, শাহজাদা সুজা, মীর জুমলা, শায়েস্তা খান, যুবরাজ মোহাম্মদ আজিম উস শান ও অন্যান্য সুবাদারগণ তাদের শিক্ষা ও সংস্কৃতির জন্য সুপরিচিত ছিলেন। মুঘল শাসন প্রতিষ্ঠার পর ভারতের উত্তরাঞ্চল সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে শিক্ষক, চিকিৎসক, শিল্পী, কারিগর ও তাদের ন্যায় অন্যান্যদের অধিক হারে বাংলা আগমনের ফলে এখানের বুদ্ধিদীপ্ত জীবনে এক নতুন গুরুত্বপূর্ণ অধ্যায় সংযোজিত হয়। মুঘল সুবাদারগণের আমলে বিকশিত শিক্ষার ঐতিহ্য নবাবদের সময়েও অব্যাহত থাকে। বাংলার নবাবগণ তাদের দরবার ও প্রশাসন বিভাগে বিদ্বান ও প্রভাবশালী ব্যক্তিদের প্রয়োজন অনুভব করেন। এ সময় সম্রাটদের দরবারে ও উত্তর ভারতের রাজনৈতিক দুর্যোগের কারণে বহু পণ্ডিত ও বিদ্বান ব্যক্তি নিরাপত্তাহীনতায় বিরক্ত হয়ে মুর্শিদাবাদের নবাবদের অধীনে আশ্রয় ও সৌভাগ্য লাভের উদ্দেশ্যে গৃহত্যাগ করেন। কথিত আছে যে নবাব মুর্শিদ কুলি খান ২৫০০ বিদ্বান ও ধর্মপরায়ণ ব্যক্তিদের রক্ষণাবেক্ষণ করতেন। বাংলার প্রত্যেক পরগনার কসবা বা গ্রামে মাদ্রাসা, মসজিদ ও মক্তব নির্মাণ করা হতো। সে সময় শিক্ষা ছিল মূলত মসজিদ কেন্দ্রিক। সমগ্র দেশে এমন কোনো মসজিদ ছিল না যাকে কেন্দ্র করে কোনো মক্তব বা মাদ্রাসা গড়ে ওঠেনি। তাছাড়া ইমামবাড়া, সুফিদের খানকা, উলেমা ও অবস্থাপন্ন লোকের বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠান ছিল। নবাব আলীবর্দী খানও একজন উচ্চশিক্ষিত ও সংস্কৃত সম্পন্ন ব্যক্তি ছিলেন। সমসাময়িক একজন ঐতিহাসিকের মতে তার সময়ের কোনো শাসকই বাগ্মিতায় আলীবর্দীর সমকক্ষ ছিলেন না। তিনি তার দরবারে বিপুল সংখ্যক পণ্ডিত ব্যক্তিদের আমন্ত্রণ করেন। এর ফলে মুর্শিদাবাদ সেই যুগের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। আলীবর্দীর দরবারে খ্যাতনামা আলেম ও পণ্ডিতদের মধ্যে জাইর হোসেন খান, তকিকুলি খান, মৌলভী মুহাম্মদ নাসিরের পুত্র আলী ইব্রাহিম খান, হাজি মুহাম্মদ খান, মীর মুহাম্মদ আলী ফাজিল প্রমুখের নাম ছিল উল্লেখযোগ্য। এদের মধ্যে আলী ফাজিল তার ইসলামী জ্ঞান, দর্শন, আইন বিষয়ে প্রগাঢ় ব্যুৎপত্তির জন্য সবচেয়ে খ্যাতিমান ছিলেন।
সিয়ার উল মুতাখাররিনের অনুবাদক হাজি মুস্তাফার মতে মুহাম্মদ আলী ফাজিলের নিজস্ব গ্রন্থাগার ছিল এবং এতে প্রায় ২০০০ গ্রন্থ সংরক্ষিত ছিল। শিক্ষার মাধ্যম ছিল সেকালের রাজভাষা ফার্সি, তবে উচ্চশিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে আরবি ভাষা সমধিক স্থান দখল করেছিল। ইসলামী বিষয়ে শিক্ষার নিমিত্ত ফার্সি ভাষায় লিখিত পাঠ্যপুস্তকের বদলে আরবিতে লেখা গ্রন্থসমূহ পাঠ্যসূচি হিসাবে অনুমোদন লাভ করেছিল। এছাড়া ১৭ শতকের দিকে এদেশে উর্দু ভাষার উৎপত্তি ঘটে। উর্দুকে আরবি ফার্সির প্রসূতি হিসাবে গণ্য করা হয়। অভিজাত মুসলিম ও শাসক শ্রেণীর মৌখিক ভাষা হিসাবে উর্দু আরবি ফার্সির পাশে স্থান নিয়ে নেয়। কিন্তু বাংলার মুসলমানদের নিকট জ্ঞানবিজ্ঞান অর্জনের ক্ষেত্রে ফার্সি ছিল প্রিয় মাধ্যম। ফার্সির প্রতি মুসলমানদের অনুরক্তির নানা কারণ ছিল। প্রথমত, ফার্সি ভাষায় মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষিত ছিল। দ্বিতীয়ত, অফিস আদালতের তথা সরকারি ভাষা ছিল ফার্সি, যা মুসলমানরা জীবিকা অর্জনের উদ্দেশ্যে চর্চা করতেন। এছাড়া সম্ভ্রান্ত মুসলমানদের রুচিশীল সাহিত্যের ভাষা ছিল ফার্সি, এবং তাদের বিশ্বাস ছিল অন্য কোনো ভাষা কিংবা শিক্ষা পদ্ধতি এর পরিপূরক হতে পারে না। এই ভাষায় সহজ দক্ষতা থাকায় তাদের সন্তান সন্ততিও ফার্সির মাধ্যমে শিক্ষার সূচনা করত। মুঘল আমলের শিক্ষার উচ্চ মানের প্রশংসা করে ইংরেজ পণ্ডিত জেনারেল স্লিম্যান মন্তব্য করেন, ভারতীয় মুসলমানদের মধ্যে শিক্ষার যেরকম অগ্রগতি হয়েছে, পৃথিবীর খুব কম সম্প্রদায়ের মধ্যেই সেরকম প্রসার হয়েছে। যে ব্যক্তি মাসে ২০ টাকা বেতনের চাকরি করেন, তিনিও তার সন্তানকে প্রধানমন্ত্রীর সন্তানের সমতুল্য শিক্ষা প্রদানের ব্যবস্থা করেন। তারা আরবি ও ফার্সি ভাষার মাধ্যমে শিক্ষালাভ করেন, যেভাবে আমাদের কলেজে যুবকরা গ্রিক ও ল্যাটিন ভাষার মাধ্যমে ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র, তর্কশাস্ত্র শিক্ষা পেয়ে থাকে। ৭ বছরকাল অধ্যয়নের পর একজন মুসলিম যুবক মাথায় পাগড়ি পরিধান করে এবং অক্সফোর্ড থেকে পাশ করা ৯০ যুবকের মতোই জ্ঞানের সেই সকল সংশ্লিষ্ট শাখায় পূর্ণতা লাভ করে। সে সক্রেটিস, অ্যারিস্টটেল, প্লেটো, হিপোক্রেটিস, গ্যালান ও ইবনি সিনা সম্বন্ধে অনর্গল আলোচনা করতে পারে। সে সময়ের শিক্ষকগণ ছিলেন উচ্চ মর্যাদার অধিকারী। উচ্চশিক্ষার পণ্ডিতগণ সমাজ ও রাষ্ট্র পরিচালনায় প্রভাব বিস্তার করতেন। মৌলানা শারফুদ্দিন আবু তাওয়ামা, ইয়াহিয়া মানেরি, শেখ আলাউল হক, নূর কুতুব আলম রাষ্ট্র ও সমাজে যাতে কোরআন সুন্নাহর বিধিনিষেধগুলো সঠিকভাবে অনুসরণ করা হয়, সেদিকে তাদের লক্ষ্য ছিল। রাষ্ট্র পরিচালিত কিছু বিদ্যালয়ের শিক্ষক ছাড়া দেশের সকল ব্যক্তিগত বিদ্যালয় বা মাদ্রাসার শিক্ষকগণ পাঠদানের বিনিময়ে ব্যক্তিগত সেবা ছাড়া আর কিছুই গ্রহণ করতেন না, কারণ শিক্ষকগণ শিক্ষা প্রদানকে তাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন এবং ছাত্রদের জ্ঞান প্রদানের মাধ্যমে বিদ্যাচর্চাকেই তাদের জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন। সেই জন্য তারা প্রায় বিনা বেতনেই ছাত্রদের নিজ গৃহে শিক্ষা দিতেন এবং ছাত্র শিক্ষক সমবায়ের সাহায্যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতেন। তবে শিক্ষকগণ তাদের শিক্ষা সেবার কাজের জন্য সুলতান বা শাসক কিংবা জমিদারগণের পক্ষ থেকে মদদ-ই-মাস হিসাবে ভূসম্পত্তি লাভ করতেন, কিন্তু শিক্ষা বা গবেষণার কাজে তারা ছিলেন সম্পূর্ণ স্বাধীন। মদদ-ই-মাস তাদের যেমন আর্থিক নিরাপত্তা দান করেছিল, কাজেও তাদের স্বাধীনতা ছিল। তাছাড়াও শিক্ষকদের অনেকে ছাত্রদের নিকট থেকে নানা উপঢৌকন লাভ করতেন। ছাত্রের শিক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষকই ছিলেন প্রধানতম বিচারক। ছাত্রের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে নিশ্চিন্ত হলেই তিনি ছাত্রকে সার্টিফিকেট প্রদান করতেন। তখন কোনো রাষ্ট্র বা কেন্দ্র পরিচালিত পরীক্ষার বাধ্যবাধকতা ছিল না। শিক্ষার্থীরা জানত যে শিক্ষকেরাই তাদের মূল্য যাচাই করার একমাত্র কর্তা। সুতরাং এই শিক্ষায় পরীক্ষা পাশের জন্য বাছাই করে পড়ার বা অন্য কথায় ফাঁকি দেবার কোনো অবকাশ ছিল না। বাংলার মুসলমানদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে A.M.E.C. বেইলি বলেন, "They possessed a system of education which we have abolished, was capable of affording a high degree of intellectual training and polish, was founded on principle not wholly unsound, though presented in an antiquated form, which was infinitely superior to any other system of education then existing in India, a system which secured them an intellectual as well as a material supremacy." ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে ইংরেজদের নিকট বাংলার মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা হারানোর পর থেকে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয় এবং বাংলায় ফার্সির পরিবর্তে ইংরেজির মাধ্যমে ইউরোপীয় শিক্ষা ও দেশীয় ভাষার স্থানলাভ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। পলাশির যুদ্ধে মুসলমানদের ভাগ্য বিপর্যয় ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা। মুসলিম বাংলার জাতীয় জীবনে এর গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন এদেশের গতানুগতিক রাজনৈতিক ইতিহাসে এক রাজার প্রস্থান এবং অন্য রাজার আগমনই নির্দেশ করেনি। এতে ইউরোপীয় মহাদেশের প্রায় ১০০০ বছরের অতীত সভ্যতা, সংস্কৃতি ও জীবন পদ্ধতির একটা পরিবর্তন সূচিত হয়। ইংরেজ প্রধান ক্লাইভ ও তার সহচরগণ যুদ্ধে জয়লাভ করেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্যকে সুদৃঢ় ও সুপ্রতিষ্ঠিত করে তোলার জন্য একের পর এক বিভিন্ন পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণ করেন। তাতেই এদেশের সাধারণ মানুষের জীবনে নানা ভাবের পরিবর্তন এসেছে।
এই পরিবর্তনের প্রেক্ষিতে সমগ্র বাংলার মুসলিম মানুষে নেমে আসে দারুণ হতাশা, দুঃখ দুর্দশা। পলাশীর পরাজয় কেড়ে নেয় তাদের প্রাচুর্য। দীর্ঘকালের আধিপত্য হারিয়ে মুসলমানরা দিশাহারা হয়ে পড়েন, যা তাদের শিক্ষা ব্যবস্থাকেও নিদারুণ ক্ষতিগ্রস্ত করে। বাংলার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে থাকাকালীন তারা সামরিক বাহিনীতে, রাজস্ব সংগ্রহের কাজে, বিচার ও শাসন বিভাগের চাকরিতে এবং আইন ব্যবসায় বিপুল প্রাধান্য বিস্তার করেছিলেন। বস্তুত এগুলোই ছিল বাংলার উচ্চ ও মধ্যবিত্ত মুসলমানদের প্রধান অবলম্বন, এবং তাদের সাহায্যের উপরই মুসলিম শিক্ষার উন্নতি অবনতি নির্ভরশীল ছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের ফলে মুসলমানদের সার্বিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। মুসলিম শাসকদের ক্ষমতার প্রধান উৎস ছিল তাদের সামরিক বাহিনী, কিন্তু কোম্পানির শাসনের সূচনায় প্রথমেই বাংলার মুসলমানরা সামরিক বাহিনীতে তাদের কর্তৃত্ব হারিয়ে ফেলেন। পলাশী যুদ্ধোত্তর নবাব ও ইংরেজ ক্রীড়নক মির্জাফর যে ৮০,০০০ সৈনিক বরখাস্ত করেন, তার অধিকাংশই মুসলমান ছিলেন। বক্সারের যুদ্ধের ১৭৬৪ পর নবাব নাজিমুদ্দৌলা ইংরেজদের নির্দেশে সেনাবাহিনী ভেঙে দিয়ে অল্পসংখ্যক সৈন্য ব্যবহারেরই অনুমতি পান, ফলে শত শত মুসলিম চাকরি হারান। সেনাপ্রধানের পদগুলো থেকে মুসলমানদেরকে অপসারণ করে ইংরেজদের নিয়োগ দেওয়া হয়, এবং নিম্নস্তরের সৈনিকদের মধ্যেও খুব কম সংখ্যকই মুসলিম বজায় থাকে। মুসলিম আমলে প্রজাদের জমির মালিকানাসত্ত্ব ছিল। তারা নির্দিষ্ট খাজনা বা কর প্রদানের মাধ্যমে বংশানুক্রমে জমি ভোগ দখল করতেন। সরকার ও প্রজার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন মুসলিম শাসকদের রাজস্ব ব্যবস্থার আদর্শ ছিল। প্রজাদের দেয়কৃত ভূমি রাজস্ব ছিল তখন মুসলিম সরকারের অর্থ আয়ের বড় উৎস। এর মাধ্যমে অভিজাত মুসলিমগণ তাদের সুদৃঢ় শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন। মুসলিম শাসকগণ রাজনৈতিক ও অন্যান্য কারণে রাজস্ব আদায়ের দায়িত্ব অধিকাংশ ক্ষেত্রে বাংলার হিন্দুদের উপর ন্যস্ত করেছিলেন, তবে অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পদ মুসলমানদের হাতে ছিল। ১৭৬৫ সালে কোম্পানি দেওয়ানি লাভের পর বাণিজ্যের মতো রাজস্ব আদায়ের ব্যাপারেও তাদের মূলমন্ত্র হয়ে দাঁড়ায় টাকা। অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে রাজস্ব আদায়ের দায়িত্ব কোম্পানি সরাসরি গ্রহণ করেনি। বাংলায় মোহাম্মদ রেজা খান এবং বিহারে শেতাব রায়কে নায়েব দেওয়ান নিযুক্ত করা হয়, এবং তাদের কার্য তদারক করতে ইংরেজ এজেন্ট নিয়োগ দেওয়া হয়। কি করে বেশি কর আদায় করা যায় সে লক্ষ্যে কোম্পানি প্রতি বছর আমিন, ইজারাদার ইত্যাদি নামে অসংখ্য দেশীয় কর্মচারী নিয়োগ করে। ইংরেজ রাজ্য প্রতিষ্ঠার অন্যতম স্থপতি ওয়ারেন হেস্টিংসের মতে এদেশের উদ্বৃত্ত রাজস্ব নিজ দেশে পাচার করাই ছিল বাংলা তথা ভারতের ব্রিটিশ আধিপত্য স্থাপনের অন্যতম লক্ষ্য। ফলে দেশীয় ইজারাদারদের মধ্যে নিয়োগ ও অর্থ আদায়ের ক্ষেত্রে প্রতিযোগিতা শুরু হয়। প্রজাদের ওপর খাজনার পরিমাণ বারবার বৃদ্ধি করা হয়। উল্লেখ্য, কোম্পানি নিয়োগকৃত দেশীয় ইজারাদার বা খাজনা আদায়কারীদের মধ্যে প্রায় সকলেই ছিলেন হিন্দু বেনিয়া ব্যবসায়ীগণ। দেওয়ানি লাভের প্রথম বৎসরেই কোম্পানি বাংলা থেকে ১৬,৮১,৪২৭ পাউন্ড রাজস্ব আদায় করে। জমির খাজনা ছাড়াও আরও নানা রকম কর প্রজাদের নিকট থেকে আদায় করা হতো। এর ফলে বাংলায় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের রায়ত বা প্রজাগণ একই শোষণ, নির্যাতন ও নিষ্পেষণের শিকার হন। কোম্পানির এ নির্মম শোষণের ফলেই ১৭৬৯-৭০ সালে দেশজুড়ে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এই সময়েও রাজস্ব আদায়ে কোনো রকম সহানুভূতি দেখানো হয়নি। যারা দুর্ভিক্ষে মারা যায় বা গ্রাম ছেড়ে পালিয়ে যায় তাদের খাজনাও যারা বেঁচে ছিল তাদের নিকট থেকে আদায় করা হয়। দুর্ভিক্ষে দেশের ১/৩ লোক মারা যায় এবং ১/৩ জমি অনাবাদি হয়ে পড়ে ও ঘনবসতি এলাকা জঙ্গলে পরিণত হয়। ফলে দেশের ভূমি রাজস্ব তথা অর্থনৈতিক অবস্থায় এক অরাজকতার সৃষ্টি হয়। এ অবস্থায় বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস প্রত্যেক জেলায় ইংরেজ কালেক্টর নিয়োগ করেন এবং সকল মুসলিম কর্মকর্তাদের অপসারণ করেন। তার প্রচলিত ব্যবস্থা পাঁচশালা বন্দোবস্ত নামে পরিচিত ছিল। ১৭৭১ সালে পাঁচশালা বন্দোবস্ত শেষ হলে একশালা বন্দোবস্ত প্রবর্তন করা হয়, কিন্তু এতেও পুরাতন জমিদারগণ ক্ষতিগ্রস্ত হন এবং প্রজাগণ ইংরেজ ঠিকাদারদের দৌরাত্ম্যে অশেষ দুর্দশা ভোগ করেন। অবশেষে ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে ভূমি রাজস্ব ব্যবস্থায় একটা স্থায়ী পদ্ধতি নির্ধারণ করেন। কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তে বহু পুরাতন মুসলিম জমিদার তাদের জমিদারি হারিয়ে ফেলেন, কারণ এই আইনের বলে নির্দিষ্ট সময়ে জমিদারির খাজনা রাজকোষে জমা দিতে না পারলে সে জমিদারি নিলাম হয়ে যেত। তখন বিত্তশালীরা জমিদারি নিলামে কিনে নিতেন। পুরানো হিন্দু জমিদারগণও এতে ক্ষতিগ্রস্ত হন, তবে সম্প্রদায়গতভাবে তারা জমিদারি হারাননি, কারণ যারা জমিদারি কিনতেন তারা ছিলেন অধিকাংশই কলকাতার নব্য বিত্তবান হিন্দু।
তারা ইতিমধ্যে কোম্পানির দেওয়ানি, বেনিয়াগিরি, মুৎসুদ্দিগিরি, দালালি, গোমস্তাগিরি, পোদ্দারি, মহাজনী করে প্রচুর নগদ টাকার মালিক হয়েছিলেন। পক্ষান্তরে মুসলমানদের ক্ষেত্রে এর ব্যতিক্রম ছিল। মুসলিম জমিদারি অধিকাংশ ক্ষেত্রেই হিন্দুদের হস্তগত হয়। এছাড়া কলকাতা ও অন্যান্য শহরে বসবাসকারী এসব হিন্দু জমিদার পরে যেসব আমলার হাতে জমিদারি পরিচালনার ভার অর্পণ করেন, তাদেরও অধিকাংশ ছিলেন হিন্দু ভদ্রলোক। এসব আমলা রাজস্বের অতিরিক্ত টাকা আদায় করা ছাড়াও জমিদারদের ব্যক্তিগত ভোগবিলাসের জন্য জবরদস্তিমূলক নজরানা ও সেলামির মতো কিছু অতিরিক্ত কর প্রজাদের কাছ থেকে আদায় করতেন, যাদের সংখ্যাগরিষ্ঠ অংশ ছিলেন মুসলিম কৃষক। প্রকৃতপক্ষে চিরস্থায়ী বন্দোবস্তের মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের পরিবর্তে হিন্দুদের ভেতর থেকে একটি নতুন জমিদার বা অভিজাত শ্রেণী সৃষ্টি করা। কোম্পানি সরকার এতে সম্পূর্ণ সফলতা লাভ করেন এবং এ ব্যবস্থাকে তারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যাপারে নিরাপদ মনে করেন। ব্রিটিশ সিভিলিয়ান মিস্টার জেমস ও কেনেলি মন্তব্য করেন, যে সকল হিন্দু কর্মচারী পূর্বে রাজস্ব বিভাগের সামান্য পদে ছিল, এই বন্দোবস্তে তারা জমিদার পদে উন্নীত হয়। তাদেরকে জমির মালিকানার অধিকার এবং সম্পদ আহরণের সুযোগ প্রদান করা হয়। অথচ মুসলমানরা নিজেদের শাসনকালে এই সুযোগ সুবিধাগুলো একচেটিয়াভাবে ভোগ করেছে। মুসলিম জমিদারদের পতন স্বাভাবিকভাবে দেশের শিক্ষার অগ্রযাত্রাকে ব্যাহত করে। জমিদারদের সাহায্যের অভাবে মুসলমানদের বহু শিক্ষা প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যায়। বিচার বিভাগে কিছুকাল মুসলমানদের প্রাধান্য ছিল বটে, কিন্তু ক্রমে সেখানেও ইংরেজদের হাত পড়ে এবং উচ্চ পদগুলো তারা গ্রাস করেন। প্রথমে সদর দেওয়ানি আদালত এবং পরে সদর নিজামত আদালত কলকাতায় স্থানান্তরিত হয়। সদর দেওয়ানি আদালতের বিচারের ভার ইংরেজ জেলা কালেক্টরদের নিকট স্থানান্তরিত হয়। তবে দেওয়ানি ও ফৌজদারি আদালতে কাজী, আমিন, দারোগা, মুফতি, মুহুরি প্রভৃতি শ্রেণীর মুসলিম কর্মচারীর প্রভাব আরও কিছুকাল অব্যাহত থাকে। কিন্তু ইংরেজ সরকার এ সকল মুসলিম কর্মচারীর ক্ষমতা ও আর্থিক সুবিধা হ্রাস করেন। অন্যদিকে লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে রেজা খানের মৃত্যুর পর মুসলমানদের জন্য নায়েবে নাজিমের পদটিও বিলুপ্ত ঘোষণা করেন। মুসলিম আমলে লাখরেজ বা নিষ্কর রায়তি সত্ত্বের অধিকারী এক শ্রেণীর ভূমি মালিক ছিলেন। সমাজের উচ্চ বংশীয় ব্যক্তি, আধ্যাত্মিক নেতা ও গুণী এবং পণ্ডিত ব্যক্তি এসব লাখরেজ সম্পত্তি ভোগ করতেন। মসজিদ, মাদ্রাসা, মন্দির, দরগা, ধর্মানুষ্ঠান, এমনকি নিঃস্ব ভিখারি ও মুসাফিরের জন্য লাখরেজ দানসত্ত্ব ছিল। মুর্শিদাবাদের দেওয়ান খান্দাকার ফাজলে রাব্বি এরূপ ২৭ প্রকার ভোগ দখলকারীর নাম বর্ণনা করেছেন। তার মধ্যে ৭ প্রকার হিন্দু সম্প্রদায় ও বাকি ১৫ প্রকার লাখরেজ সম্পত্তি শুধু মুসলমানেরা ভোগ করতেন। তার মধ্যে আয়েমা ও মাদাদ-ই-মাস নামে লাখরেজ সম্পত্তির আয়ের মাধ্যমে শুধু শিক্ষা প্রতিষ্ঠান ও পণ্ডিত ব্যক্তিদের ব্যয় নির্বাহ করা হতো। এছাড়াও অন্যান্য লাখরেজ ভোগকারী ব্যক্তিগণও শিক্ষাক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করতেন। কিন্তু কোম্পানির শাসনভার গ্রহণের পর থেকে ইংরেজ কর্মকর্তাদের নিষ্কর জমির প্রতি নজর ধাবিত হয়। নিষ্কর জমির পরিমাণ এত বেশি ছিল যে এতে বাংলার রাজস্বের ১/৪ ক্ষতি হতো। ১৭৯৩ সালে ইংরেজ সরকার এ সকল লাখরেজ সম্পত্তি দখলের উদ্দেশ্যে এগুলোর সঠিক পরীক্ষা নিরীক্ষার অজুহাতে সকল নিষ্কর জমির দানপত্রের উপযুক্ত প্রমাণ দাখিলের জন্য এক বিজ্ঞপ্তি জারি করেন। কিন্তু মুসলিম সমাজের অধিকাংশ এ সকল দানপত্র যথাসময়ে দাখিল করতে ব্যর্থ হন, কারণ শত শত বছরের পুরানো দলিল অনেকের হারিয়ে যায় কিংবা অনেক মুসলিম সেগুলো সংরক্ষণের প্রয়োজন মনে করেননি। আবার অনেকের দানপত্র কীটপতঙ্গের আক্রমণেও বিনষ্ট হয়ে যায়। এছাড়া সরকারের এ আদেশ জনগণের মধ্যে ভালোভাবে প্রচার করা হয়নি, এজন্য অনেক লাখরেজদার সরকারি নির্দেশ জানতে পারেননি। ফলে ইংরেজ সরকার নানা আইন প্রবর্তন, বিশেষ আদালত প্রতিষ্ঠা, বিভিন্ন মিথ্যা মামলা সাজিয়ে গুপ্তচর নিযুক্ত করে এবং মিথ্যা সাক্ষ্য সংগ্রহ করে ১৮২৮ সাল পর্যন্ত একের পর এক লাখরেজ সম্পত্তি বাজেয়াপ্ত করেন। তাছাড়া সরকারের কালেক্টরগণ এবং বাংলা বিহারের জমিদারগণও অনেক নিষ্কর জমি নিজেদের করায়ত্ত করেছিলেন। উল্লেখ্য যে রামমোহন রায় ব্রিটিশ সমর্থক হওয়া সত্ত্বেও এসব লাখরেজ সম্পত্তি সম্পর্কে সুবিচার লাভের আশায় ইংল্যান্ডের প্রিভি কাউন্সিল পর্যন্ত আবেদন করেন, কিন্তু এতে তিনি সফল হননি। অপরদিকে বাংলার হিন্দুগণ দানপত্র সংরক্ষণের ব্যাপারে তুলনামূলক সতর্কতা অবলম্বন করেন। তবুও লাখরেজ আইনে হিন্দুরাও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হন। কিন্তু এক শ্রেণীর হিন্দু ভূমি নিয়ন্ত্রণ ও অন্যান্য পেশা থেকে বিচ্যুত হলেও আরেক শ্রেণীর হিন্দু এসে সে শূন্যতা পূরণ করেছেন। পক্ষান্তরে মুসলমানদের ক্ষেত্রে তা ঘটেনি। এরা শুধু হারিয়েছেন, তাদের মধ্য থেকে অন্য কোনো শ্রেণীও এ শূন্যতা পূরণে সক্ষম হননি।
লাখরেজ আইনের ফলে কোনো জেলার শতকরা ৮৮ জনের নিষ্কর ভূসম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায়। ফলে ব্রিটিশ শাসনাধীনে সাম্প্রদায়িকভাবে অধঃপতনের প্রশ্নটি শুধু মুসলমানদের ক্ষেত্রেই প্রযোজ্য। এর ফলে এ সময় পুরানো অভিজাত মুসলিম পরিবারগুলো ধ্বংস হয় এবং তাদের সাহায্যপুষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও অপমৃত্যু ঘটে। ১৮৩৫ থেকে ১৮৩৮ সাল পর্যন্ত উইলিয়াম অ্যাডাম বাংলা ও বিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সরজমিনে তদন্ত করে যে রিপোর্ট পেশ করেন, সে রিপোর্টে শিক্ষা প্রতিষ্ঠানগুলির দুর্দশার কথা জানা যায়। বড় বড় জমিদার ও অভিজাত শ্রেণীর অবস্থা বিপর্যয়ের ফলে বাংলার অনেক জেলায়, বিশেষত মুসলিম উচ্চ ও মধ্যশিক্ষা প্রতিষ্ঠানগুলো হ্রাস পেয়ে প্রায় শূন্যের কোঠায় গিয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে ব্রিটিশ সিভিলিয়ান উইলিয়াম হান্টারের মন্তব্যও প্রতিধানযোগ্য। তিনি বলেন, "Hundreds of ancient families were ruined, and the educational system of the Musalmans, which was almost entirely maintained by rent-free grants, received its death blow." বাংলা তথা ভারত উপমহাদেশের আধুনিক শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ১৮৩৫ থেকে ১৮৫৪ সাল পর্যন্ত এই সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে কোম্পানি শিক্ষার উন্নয়নে নানা কমিটি গঠন, আইন প্রবর্তন ও বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে এদেশে ফার্সি শিক্ষার আধিপত্য ক্ষুণ্ণ করে ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষাকে আইনগত ও সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হন। বিশেষত বাংলার হিন্দু সমাজে আধুনিক শিক্ষার প্রভাব লক্ষণীয় বিষয় ছিল। হিন্দুগণ ইংরেজির গুরুত্ব বুঝতে পেরে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ ও সুযোগের সদ্ব্যবহার করে ইংরেজদের স্নেহভাজন হয়ে ওঠেন। কিন্তু বাংলার মুসলিম সমাজের জন্য উপরোক্ত কাল তথা ১৮৩৫ থেকে পরবর্তী ৩ দশক ছিল এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। মুসলমানরা প্রাথমিকভাবে রাজনৈতিক ক্ষমতাচ্যুত হয়ে নানা কারণে আর্থসামাজিকভাবেও পর্যস্ত হয়ে পড়ে, যা আমরা পূর্বে উল্লেখ করেছি। পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তাদের অবনতি শুরু হয়। তবুও ফার্সি ভাষার জোরে শিক্ষা ও সামাজিকতার কোনো ক্ষেত্রে এক ধরনের টানাপোড়ানের অবস্থায় দিনাতিপাত করছিলেন। কিন্তু ১৮৩৫ সালে ফার্সির পরিবর্তে ইংরেজিতে শিক্ষা চালু এবং পরে ১৮৩৭ সালে আইন আদালতেও ইংরেজির প্রবর্তন এবং সেই সাথে ১৮৪৪ সালে চাকরির ক্ষেত্রে ইংরেজিকে বাধ্যতামূলক করলে বাংলার বহু মুসলিম শিক্ষক, মৌলবি, মুন্সি, কাজী তাদের জীবিকা হারান এবং চরম দারিদ্র্যের মধ্যে পতিত হন। সরকার অবশ্য ১৮৬২ সাল পর্যন্ত আইন আদালতে ইংরেজির বিকল্পরূপে প্রাদেশিক তথা আঞ্চলিক ভাষা ব্যবহারের অনুমতি প্রদান করেছিলেন, কিন্তু বাঙালি মুসলমানদের এতে তেমন কোনো উপকার হয়নি, কারণ তখনকার ব্যবহৃত ও প্রচলিত সংস্কৃত ঘেঁষা বাংলা মুসলমানদের নিকট অপরিচিত ছিল। তদুপরি এই ভাষার প্রতি তারা ছিলেন বীতশ্রদ্ধ এবং তাদের ভাষা ছিল আরবি ফার্সি মেশানো পুঁথি তথা মুসলমানি বাংলা। অন্যদিকে ওই সময় অভিজাত মুসলিমদের বিপর্যয়ের প্রেক্ষিতে তাদের অধীনে অবশিষ্ট যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেগুলো অর্থের অভাবে বন্ধ হয়ে যায়। তখনকার কিছু পরিসংখ্যানে বাংলার মুসলমানদের শিক্ষার চরম দুরবস্থা সম্পর্কে অবহিত হওয়া যায়। অ্যাডাম রিপোর্টে বলেন, প্রধানত দারিদ্র্যের কারণেই একদা প্রতিষ্ঠিত মুসলমানদের বহু শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই। বাংলার মুসলিম সমাজ শিক্ষাক্ষেত্রে এই অনগ্রসর থাকা সত্ত্বেও তারা নিজস্ব শিক্ষার পরিবর্তে আধুনিক শিক্ষা গ্রহণে এগিয়ে আসেনি। তারা ১৮৩৫ সালের ৭ মার্চ সরকারি শিক্ষানীতি ঘোষিত হলে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। কলকাতার ৮,০০০ মুসলমান তখন এক প্রতিবাদপত্রে স্বাক্ষর করেন। ফলে এ সময়ে মুসলিম শিক্ষার পরিস্থিতি খুবই জটিল রূপ ধারণ করে। অথচ শিক্ষাই হচ্ছে জাতির জীবন মরণ চাবিকাঠি। একটি সমাজের উন্নতি অবনতি নির্ভর করে যুগোপযোগী শিক্ষা গ্রহণ বর্জনের উপর। বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রেক্ষিতে ইংরেজি ভাষা শিক্ষা ও ইউরোপীয় বিদ্যাচর্চা ভারতীয়দের উন্নতির জন্য তখন অত্যাবশ্যক ছিল। কিন্তু মুসলিম সমাজে এ শিক্ষা নিয়ে নানা সংশয়, দ্বন্দ্ব ও মতবিরোধ দেখা দেয়। তবে শুধু ইংরেজি ভাষার প্রতি দ্বিধা বা সংশয় কিংবা দারিদ্র্যই যে মুসলমানদের শিক্ষায় পিছিয়ে পড়ার কারণ ছিল তা নয়। বস্তুত আধুনিক শিক্ষায় বাংলার মুসলমানদের এই পশ্চাৎপদতার জন্য বহুবিধ সমস্যা ও অন্তরায়সমূহ ২০ শতকেও মুসলিম শিক্ষার অগ্রগতিতে বাধা বিপত্তি হিসেবে কাজ করেছে। বাংলার মুসলমানদের ধর্ম, শিক্ষা ও সংস্কারের সঙ্গে আরবি ভাষা নিবিড়ভাবে জড়িত ছিল এবং মুসলিম ছাত্রদের শিক্ষাজীবন আরবি এবং কোরআন শিক্ষার মাধ্যমে শুরু হয়। মুসলমানদের ধর্মীয় সাহিত্যের বিকাশ এবং আরবির সঙ্গে দীর্ঘকালের সংযোগের ফলে তারা ফার্সিকে তাদের ধর্মীয় ভাষা বলে মনে করতেন এবং মুসলিম অভিজাতগণ আরবি ফার্সি সাহিত্যকে অন্য সকল সাহিত্যের চেয়ে উন্নত মনে করতেন। তাছাড়া শিক্ষিত ও উচ্চবিত্ত মুসলমানেরা মৌখিক ভাষা হিসেবে উর্দু ব্যবহার করতেন, তারও প্রধান উৎস ছিল ফার্সি।
সর্বোপরি ফার্সি ছিল শাসকের ভাষা। এ ভাষার সঙ্গে মুসলমানদের ভারত উপমহাদেশ জয় করার ও দীর্ঘকাল শাসন করার গৌরবময় স্মৃতি বিজড়িত ছিল। ফলে ফার্সি ভাষা যেমন তাদের কাছে প্রিয় ছিল, তেমনি উক্ত ভাষা শিক্ষা করাকে তারা অত্যন্ত গৌরবের ব্যাপার বলে মনে করতেন এবং নিজেদের ফার্সি শিক্ষা ব্যবস্থাই তাদের নিকট শ্রেষ্ঠ বলে পরিগণিত ছিল। তাছাড়াও ব্রিটিশ সরকার প্রথমে যে ইংরেজি বিদ্যা শেখানোর ব্যবস্থা করেন তা মূলত সাহিত্য শিক্ষার ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। পাশ্চাত্য বিজ্ঞান, দর্শন শিক্ষার ব্যবস্থা হয় অনেক পরে। এক চাকরির সুবিধা ছাড়া ইংরেজির প্রতি অভিজাত মুসলিমদের জন্য কোনো আকর্ষণ ছিল না। কোম্পানি শাসন প্রতিষ্ঠার প্রথম ৭০-৭৫ বছর পর্যন্ত ফার্সি চালু থাকায় চাকরির কারণে ইংরেজি শিক্ষার ততটা প্রয়োজনও ছিল না। সুতরাং ফার্সি শিক্ষার মোহ ও ইংরেজি শিক্ষার প্রতি তাগিদের অভাব, এই উভয়বিহ কারণে মুসলমানগণ নিজেদের পূর্বপুরুষদের শিক্ষাদীক্ষা, আচারাচরণ ও চিন্তার জগতে মগ্ন ছিলেন। তারা পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে ইংরেজি শিক্ষাকে গ্রহণ করতে পারেননি। ফার্সি ভাষাকে মুসলমানেরা যেমন ধর্মীয় ভাষা হিসেবে গণ্য করতেন, তেমনি শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় প্রাধান্যকে তারা খুবই গুরুত্ব দিতেন। কিন্তু ব্রিটিশ প্রবর্তিত নতুন শিক্ষা ব্যবস্থা ছিল ধর্মবর্জিত। এই শিক্ষা পদ্ধতিতে মুসলমানদের আজীবনের ভাবধারা সযত্নে উপেক্ষা করা হয় এবং তা মুসলমানদের প্রয়োজন উপযোগী হয়নি। ফলে তাদের মধ্যে ধর্মহীন শিক্ষা গ্রহণে সমস্যার সৃষ্টি হয়। স্যার ফিলিপ জোসেফ হার্টগ যথার্থই বলেন যে পৃথিবীর কোনো বড় দেশেই বোধহয় ধর্মকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থার এমন সমস্যা দেখা যায় না। মুসলমানদের বিশ্বাস ছিল পৃথিবীর কোনো কিছুই ধর্মচ্যুতির ক্ষতিপূরণ হতে পারে না। উইলিয়াম হান্টার বলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো পর্যায়ে ধর্মীয় শিক্ষার স্থান ছিল না, কিন্তু মুসলমানেরা সাধারণ শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষা অত্যাবশ্যক মনে করতেন। তাই মেকলের প্রস্তাবে কলকাতা মাদ্রাসা তুলে দেওয়ার কথা বলা হলে মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জনশিক্ষা কমিটির অন্যতম সদস্য এইচ.টি. প্রিন্সেপ ওই ঘটনার ৩০ বছর পর ১৮৬৫-তে তার ডায়েরিতে উল্লেখ করেন যে ৩ দিনের মধ্যে মাদ্রাসার পক্ষে ৩০,০০০ লোকের স্বাক্ষরিত একটি দরখাস্ত জমা পড়েছিল। মাদ্রাসা যে মুসলমানদের নৈতিক ও ব্যবহারিক প্রয়োজন সাফল্যের সঙ্গে মিটিয়ে আসছে, মুসলমানগণ তাদের স্মারকলিপিতে তা বিস্তারিত উল্লেখ করেন। মেকলের প্রস্তাবের বিরুদ্ধে অপর একটি স্মারকলিপিতে মুসলমানগণ বলেন যে ওয়ারেন হেস্টিংস কর্তৃক মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার ফলে ভারতীয় প্রজাদের চোখে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুনাম ও মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছিল, কিন্তু তারা দুঃখ প্রকাশ করছেন এজন্য যে আরবি সাহিত্য ও বিজ্ঞান বিষয়ে একেবারে অজ্ঞ এবং তার সৌন্দর্য ও সুবিধাসমূহের ব্যাপারে সম্পূর্ণ অন্ধ কিছু ব্যক্তি এখন মাদ্রাসা ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আবেদনকারীগণ আরও উল্লেখ করেন যে মাদ্রাসায় শিক্ষাপ্রাপ্ত প্রায় ২০০ ব্যক্তি বর্তমানে সরকারের উচ্চ পদে আসীন রয়েছেন। এই প্রতিষ্ঠান ধ্বংস করার অর্থ অসৎ ও কুশাসন সূচিত করা ব্যতীত অন্য কিছু নয়। মাদ্রাসা বন্ধ হওয়ার সংবাদ শোনার পর থেকেই গরিব ও ধনী সকল শ্রেণীর মুসলমানের মনে এ ধারণার সৃষ্টি হয়েছে যে এই ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য হচ্ছে ইসলামী সাহিত্য ও ইসলামের ধর্মীয় ব্যবস্থা উচ্ছেদ করা, যাতে এর প্রস্তাবকারী ও সূচনাকারীগণ তাদের ধর্ম প্রচার করতে পারেন এবং রাষ্ট্রের সকল প্রজা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। সবশেষে উপসংহারে আবেদনকারীগণ এই আশা প্রকাশ করেন যে সরকার ন্যায় বিচার, সামাজিক কল্যাণ ও সাধারণ মহানুভবতার বশে এবং নিজেদের স্থায়িত্ব নিশ্চিত করার কারণে মাদ্রাসা বন্ধ করে দেওয়া থেকে বিরত থাকবেন। মুসলমানদের ভয় যে অমূলক ছিল না, এতে কোনো সন্দেহ নেই। মাদ্রাসার বিলুপ্তির ঘোষণা, বিচার কার্যের ভাষা হিসেবে ফার্সি ভাষার অবলুপ্তি এবং বিচার ব্যবস্থার পুনর্গঠন পাশ্চাত্যবাদীদের নীতির মধ্যে যা ছিল তার সবই মুসলিম স্বার্থের বিরুদ্ধে যাবে, এটি স্পষ্টতই প্রতীয়মান হচ্ছিল। প্রকৃতপক্ষে কোম্পানির দীর্ঘকাল ধরে এসব সুবিধা প্রদান অব্যাহত রাখার ফলে মুসলমানদের মধ্যে এরূপ বিশ্বাস সৃষ্টি হয়েছিল যে তাদের ক্ষমতা তখনও এত বেশি, ইংরেজ সরকার তাদের স্বার্থে হাত দেওয়ার সাহস করবে না। সরকার কর্তৃক মাদ্রাসা অবলুপ্ত করার প্রত্যাশিত উদ্যোগ বস্তুত এক ধরনের অপরিকল্পিত জাগরণের সৃষ্টি করেছিল। মুসলমানরা অপ্রত্যাশিত এবং আকস্মিক এবং সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় যে সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হয়, সেই করুণ পরিস্থিতি আবেদনপত্রে প্রকাশ পেয়েছিল। সরকার মুসলমানদের আবেদন রক্ষা করে মাদ্রাসা অবলুপ্তি করার কোনো সম্ভাবনা নেই মর্মে ঘোষণা প্রদান করেন, কিন্তু অন্যান্য আধুনিক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আরবি ফার্সি শিক্ষার ব্যবস্থা করা হয়নি, ফলে মুসলমানদের নতুন শিক্ষানীতি মনোপ্রুত হয়নি।
খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপকে মুসলমানেরা যথেষ্ট সন্দেহের চোখে দেখতেন। আমরা লক্ষ্য করেছি যে মিশনারিদের ইংরেজি শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিল এদেশীয়দের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা, এবং এক্ষেত্রে ইংরেজ শাসক গোষ্ঠীর চিন্তাধারাও একই ছিল। 1792 সালে চার্লস গ্র্যান্ট পার্লামেন্টে বলেন যে প্রকৃতি সম্বন্ধে সত্যিকার জ্ঞান বিচ্ছুরিত হলে হিন্দু ধর্মের ভিত্তি ধসে পড়বে, যান্ত্রিক আবিষ্কারের জ্ঞানের আলোকে ভারতীয়গণ উদ্ভাসিত হবে এবং ক্রমশ পৌত্তলিকতা ও কুসংস্কারের স্থলে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হবে। লর্ড মেকলেও এরূপ মত পোষণ করতেন। তিনি তার পিতাকে এক চিঠি লেখেন যে, আমার দৃঢ় বিশ্বাস যদি আমরা এই শিক্ষা পদ্ধতি প্রচলন করি তাহলে 30 বছর পরে বাংলায় কোনো পৌত্তলিক থাকবে না। কোম্পানি আমলের দীর্ঘ সময় পর্যন্ত শিক্ষা বিভাগ খ্রিস্টান মিশনারিদের হাতেই ন্যস্ত ছিল এবং ইংরেজি বিদ্যালয়গুলো খ্রিস্ট ধর্মের প্রচার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। মিশনারিদের প্রচারপত্রে প্রত্যক্ষভাবে ইসলাম ধর্মের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হতো, কিন্তু মুসলমানরা মিশনারিদের অভিসন্ধিমূলক উদ্দেশ্য সহজেই বুঝতে পারেন এবং তারা নিজেদেরকে মিশনারিদের শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্পর্শ থেকে দূরে সরিয়ে রাখতেন। স্যার পি.জে. হার্টগ যথার্থই বলেন যে, আ রিয়াল দো আনফাউন্ডেড fear that it would lead to Christian proselytizing on a large scale. অপরদিকে হিন্দু সমাজ ছিল এক্ষেত্রে অনেক উদার। তারা মিশনারিদের শিক্ষা পদ্ধতি সহজেই গ্রহণ করেন এবং মিশনারি খ্রিস্টান মিশনারিগণও নিজেদের ধর্মপ্রচারে হিন্দুদেরকেই বেছে নেন। মিশনারিগণ হিন্দু সমাজে শিক্ষার প্রসার ঘটিয়ে তাদের ধর্মপ্রচারেও সফলতা লাভ করেন। বিশেষত শিক্ষিত হিন্দু সমাজের কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় 1814 থেকে 1887, লালবিহারী দে 1824 থেকে 1894, মাইকেল মধুসূদন দত্ত 1824 থেকে 1873, জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর 1826 থেকে 1890 প্রমুখ প্রকাশ্যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তাছাড়াও শিক্ষিত হিন্দুর একাংশ খ্রিস্টান ভাবাপন্ন হয়ে পড়েন। সুতরাং মুসলিম স্বার্থের বিরোধী নীতি, মিশনারিদের ইংরেজির মাধ্যমে খ্রিস্ট ধর্মের প্রচার, শিক্ষিত হিন্দুদের খ্রিস্টান ধর্ম গ্রহণ, ইংরেজি শিক্ষিতদের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব ইত্যাদি বিষয়গুলো মুসলমানদের মধ্যে ইংরেজির প্রতি এক প্রকার বীতশ্রদ্ধ মনোভাবের সৃষ্টি করে। এই পরিস্থিতিতে মুসলিম সমাজ ইংরেজি শিক্ষাকে সর্বোপরি ধর্মনাশের কারণ বলে চিহ্নিত করে এবং অভিভাবকগণ নিজেদের সন্তানদেরকে আধুনিক বিদ্যালয় পাঠানো থেকে বিরত রাখেন। সাধারণ মুসলমানের ইংরেজির প্রতি মনোভাব ব্যাখ্যা করতে গিয়ে মীর মোশাররফ হোসেন 1847 থেকে 1911 বলেন যে, আত্মীয় স্বজন গুরুজনদের ধারণা ও বিশ্বাস যে ইংরেজি পড়িলেই একরূপ ছোটখাটো শয়তান হয়, পাক না পাকে জ্ঞান থাকে না, মাথার চুল খাটো করে নানাভাবে ছাটে, সাহেবী পোশাক পরে, ছুরি কাটায় খাইতে চায়, নামাজ রোজায় ভক্তি করে না, আদব তমিজের ধার ধারে না। 19 শতকের প্রথমার্ধে বাংলার মুসলমান ছিল দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। হান্টারের পর্যবেক্ষণ অনুযায়ী কোম্পানি আমলের পূর্ববর্তী সময়ে বাংলার মুসলমানদের মধ্যে অভাবগ্রস্ত লোকের সন্ধান পাওয়া দুরূহ ছিল, আর 75 বছর ইংরেজ শাসনের পর তাদের মধ্যে সচ্ছল পরিবার পাওয়া দুষ্কর হয়ে পড়েছিল। ফলে মুসলমানদের দারিদ্রতার ফলে একদিকে যেমন তারা শিক্ষার আলো থেকে অনেক দূরে সরে যায় এবং অন্যদিকে অশিক্ষা ও মূর্খতার প্রভাবে মুসলিম সমাজে নানাবিধ কুসংস্কার অনুপ্রবেশ করে। পীর পূজা, কবর পূজা, ধর্মীয় কুসংস্কার ও নানা অনাচারে মুসলমানরা নিমজ্জিত হয়ে পড়েন। তাছাড়াও অনেক ধর্মান্তরিত মুসলিম তাদের সনাতনী ধর্ম ত্যাগ করা সত্ত্বেও পূর্বের বিজাতীয় কিছু ধর্মানুষ্ঠান নিজস্ব সমাজে বজায় রেখেছিলেন। এইভাবে ইসলামের অনুশাসন বিরোধী নানা ধরনের আচার অনুষ্ঠান সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। 1836 সালে জৌনপুরের মৌলানা কেরামত আলী 1800 থেকে 1873 বাংলার মুসলমানদের অবস্থা দেখে বলেন যে, ইংরেজ আমলে ভারতের অন্যান্য প্রদেশে মুসলমানদের অবস্থান দুর্বল হয়ে পড়লেও কোথাও বাংলার মতো এত করুণ ও শোচনীয় রূপ ধারণ করেনি। এই সময় কিছু মুসলিম ধর্মনেতা মনে করেন, ইসলামের প্রকৃত অনুশাসন থেকে সরে আসার ফলে মুসলিম সমাজের এই দুর্দশা ও অবনতি। তারা এই অবস্থা পরিত্রাণ পাওয়ার জন্য ইসলামের বিশুদ্ধতায় মুসলমানদের ফিরিয়ে নিতে তৎপর হন। বাংলায় 19 শতকের প্রথমার্ধে তিতুমির 1832 থেকে 1831, শরিয়তুল্লাহ 1800 থেকে 1840, দুদুমিয়া 1810 থেকে 1862 প্রমুখের নেতৃত্বে মুসলিম সমাজে যে সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সেগুলো ফরায়েজি, তারিকাই মোহাম্মদিয়া বা ওয়াহাবি,
তাউনি ও আহলে হাদিস ইত্যাদি নামে পরিচিত ছিল। পাশাপাশি এই সময়ে দারিদ্র্যের সূত্রে হিন্দু জামিদার ও মুসলিম প্রজার বিরোধ এবং জামিদার ইজারাদারদের নানা অত্যাচার, মহাজনী শোষণ, নীলকরদের নির্মমতা ও সর্বোপরি ব্রিটিশদের শোষণ নির্যাতনের প্রেক্ষিতে এসব ধর্মসংস্কার আন্দোলন শীঘ্রই রাজনৈতিক ও অর্থনৈতিক আন্দোলনে রূপ নেয়। সমাজে এই আন্দোলনসমূহ প্রবলভাবে আলোড়ন সৃষ্টি করে। মুসলিমদের মধ্যে ইংরেজ বিদ্বেষ তীব্রতর হয়ে ওঠে। এই আন্দোলনের সমর্থকরা প্রচার করেন যে যতদিন দেশ ব্রিটিশ শাসনের অধীনে থাকবে ততদিন তা মুসলমানদের জন্য দার উল হার্ব বা শত্রুকবলিত দেশ বলে গণ্য হবে। এই আন্দোলনসমূহ সমাজের উচ্চবিত্তের মাঝে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। গ্রামাঞ্চলের কম শিক্ষিত নেতারা এসব আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন, তবে ধর্মীয় ও জাতিভেদের গণ্ডি অতিক্রম করে তারা নিম্নস্তরের ব্যাপক জনসাধারণের মধ্যে বিদ্রোহের অগ্নিশিখা প্রজ্বলিত করতে সক্ষম হন। পরবর্তীকালে সিপাহী বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুতে এসব আন্দোলন সহায়ক হয়েছিল। এই আন্দোলনের নেতৃবৃন্দ ব্রিটিশ বিরোধিতা করতে গিয়ে ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষারও বিরোধিতা করেন এবং পাশ্চাত্য শিক্ষাকে হারাম বলে ঘোষণা করেন। ফলে মুসলমানদের মনে ইংরেজি শিক্ষার প্রতি বিতৃষ্ণার সৃষ্টি হয়, যা মুসলিম সমাজে অপূরণীয় ক্ষতির কারণ ছিল। অবশ্য এই সময়ে বাংলা তথা ভারতের উলেমাগণের একাংশ জ্ঞানার্জনের উদ্দেশ্যে ইংরেজি শিক্ষার পক্ষেও ফতোয়া জারি করেছিলেন, কিন্তু ১৯ শতকের প্রথমার্ধে তাদের অভিমত ইংরেজ বিরোধীদের মধ্যে তেমন প্রভাব বিস্তারে সক্ষম হয়নি। ১৯ শতকের মধ্যভাগে বাংলার মুসলমানদের চরম অবনতি এবং ব্রিটিশ শাসন ও নতুন পরিস্থিতিকে মানাতে না পারার কারণে তাদের মধ্যে নানা সময়ে যে ক্ষোভ, আন্দোলনের সঞ্চার হয়, ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের মধ্যে তার চূড়ান্ত আত্মপ্রকাশ ঘটেছিল। ব্যারাকপুরের শূকর ও গরুর চর্বি মিশ্রিত কার্তুজ ব্যবহার নিয়ে ২৯ মার্চ ১৮৫৭ দেশীয় সিপাহীদের মাধ্যমে এই বিদ্রোহের সূচনা হলেও পূর্ব থেকেই এর পরিকল্পনার যোগসাজশ হয়েছিল এবং ইংরেজদের নানা দুঃশাসন, দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় হিন্দু মুসলিম সম্মিলিতভাবে এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন। তিতুমির, শরীয়তুল্লাহ ও উত্তর ভারতে সৈয়দ আহমেদ ব্রেলভির ১৭৮৬ থেকে ১৮৩১ এর মৃত্যুর পরেও তাদের অনুসারীগণ সক্রিয়ভাবে এই সশস্ত্র রাজনৈতিক সংগ্রামে অংশ নিয়েছিলেন। সিপাহী যুদ্ধে প্রত্যক্ষ মদত জুগিয়েছিলেন ব্রিটিশ শাসননীতি ও কূটনীতির ফলে বঞ্চিত কতিপয় ভারতীয় সামন্তপতি। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরও তার ঋতরাজ্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে এই আন্দোলনে জড়িয়ে পড়েন। হিন্দু মুসলিম সম্মিলিত এই সিপাহী বিদ্রোহের আগুন সারা ভারতব্যাপী জ্বলে উঠেছিল, কিন্তু ইংরেজ সরকার কঠোর হস্তে এ বিদ্রোহ দমন করেছিলেন, ফলে সিপাহী যুদ্ধ ব্যর্থতায় পর্যবসিত হয়। সিপাহী বিদ্রোহে অন্যান্য সম্প্রদায়ের ভূমিকা থাকলেও ইংরেজ সরকার এই জন্য প্রধানত মুসলমানদের বিক্ষোভকেই দায়ী করেন। তাদের ধারণায় সমগ্র বিদ্রোহটিই ছিল মুসলমানদের ক্ষমতা দখলের শেষ চেষ্টা। সরকার সারা দেশব্যাপী মুসলিম জিহাদিদেরকে ব্যাপক ধরপাকড়, মামলা, জেল, ফাঁসি, দ্বীপান্তর ইত্যাদির মাধ্যমে এই আন্দোলনের মূলোৎপাটন করেন। আন্দোলনকারীদের নেতা দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে বন্দী অবস্থায় রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়, ফলে মুঘল সাম্রাজ্যের শেষ প্রদীপ নির্বাপিত হয়। সুতরাং সিপাহী বিদ্রোহে শুধু বাংলার মুসলমানগণই ক্ষতিগ্রস্ত হননি, সারা ভারতব্যাপী তাদের সর্বশেষ ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তিটুকুও হারিয়ে ফেলেন। তবে ব্রিটিশ সাম্রাজ্যের এ সকল ঘাত প্রতিঘাতের মাধ্যমে সমাজের সম্বিত ফিরে আসে। এই সিপাহী বিদ্রোহে পরাজয়ের পর বাংলার মুসলমানদের মনোভাবের পরিবর্তনের সূচনা হয়। এ সময়ে বাংলার মুসলিম শিক্ষিতদের নেতাদের একটি অংশও অনুভব করেন যে ব্রিটিশদের সাথে সহযোগিতা করে তাদের শিক্ষা ও সুযোগ সুবিধা গ্রহণ না করলে মুসলমানরা আরও পশ্চাৎগামী হয়ে পড়বে। বাংলার মুসলিম সমাজে আধুনিক শিক্ষার প্রসারে নবাব আবদুল লতিফের অবদান অসামান্য। তিনিই প্রথম মুসলিম নেতা যিনি ভারতের মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য ঐকান্তিক চেষ্টা করেছিলেন। সমসাময়িক কালের মুসলিম সমাজের সমস্যা ও পরিস্থিতির উপর নবাব আবদুল লতিফ গভীরভাবে নিরীক্ষা করেন। মুসলিম সমাজে ইংরেজি শিক্ষা গ্রহণ না করার জন্য সরকারের পক্ষ থেকে যে মুসলিম সম্প্রদায়ের স্বাভাবিক অহমিকাবোধ এবং কুসংস্কারাচ্ছন্নতাকে দায়ী করা হয়, এ ব্যাপারে তার দ্বিমত ছিল। তার মতে ইংরেজি শিক্ষা সম্পর্কে অন্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের গোড়ামি তুলনামূলকভাবে মুসলিম সমাজের চেয়ে কম ছিল এমন কথা বলা যায় না। আবদুল লতিফের মতে মুসলিম সমাজের আর্থিক অবস্থা, সামাজিক স্তরবিন্যাস এবং তাদের আদর্শের চিন্তাধারার প্রতি লক্ষ্য রেখে শিক্ষা ব্যবস্থাকে সে অনুযায়ী রূপ দেওয়া হয়নি। এছাড়াও মুসলমানদের স্বাভাবিক জমাটবাঁধা গর্বকে দ্রবীভূত করার চেষ্টাও হয়নি। নিজের অপ্রতিরোধ্য ক্ষমতা সম্পর্কে সচেতন ব্রিটিশ সরকার মুসলমানের এই সংস্কারের সঙ্গে সমঝোতা করার কোনো প্রয়োজন বোধ করেননি। সাধারণভাবে দারিদ্র্য যে মুসলিম সমাজে বিদ্যাশিক্ষা অর্জনে একটি বিশেষ প্রতিবন্ধক হিসাবে দেখা দিয়েছে, সেটিও তার দৃষ্টি এড়ায়নি।
নবাব লতিফের মতে মুসলিম সমাজের দুটি শ্রেণী আছে। ১. আলেম সমাজ লার্নেড ক্লাস, ২. বৈষয়িক শ্রেণী ওয়ার্ল্ডলি ক্লাস। আলেম সমাজ আরবি শিক্ষা গ্রহণের পক্ষপাতী, দরিদ্র হলেও এরা সমাজে বিশেষভাবে সম্মানিত। অপরপক্ষে বৈষয়িক শ্রেণীর মধ্যে আরবি ভাষা অপেক্ষা ফার্সির জনপ্রিয়তা বেশি, প্রয়োজনবোধে ইংরেজি শিক্ষা গ্রহণেও এদের আপত্তি নেই। আব্দুল লতিফের ভাবনা ছিল ইংরেজি ও আরবি ফার্সি একত্রে শিক্ষা দেওয়া হলে কোনরূপ কুফল হওয়ার আশঙ্কা নেই। মুসলিম ক্লাসিকের সঙ্গে ইংরেজি শিক্ষা দেওয়া হলে এর ফল বরং ভালো হবে। আরবি ফার্সি না জানলে মুসলমানরা সমাজে স্থান পায় না, অর্থাৎ তাকে পণ্ডিত বলে গণ্য করা হয় না। সুতরাং শুধু ইংরেজি জানা যুবক তার এ শিক্ষার সুফল সমাজের মঙ্গলের জন্য ব্যয় করতে সমর্থ হয় না। ইংরেজ রাজত্বের সুফল এবং ব্রিটিশ সরকারের বিশাল ক্ষমতার কথাও সে নিজের সমাজের লোকদের উপলব্ধি করাতে পারে না। কিন্তু ইংরেজির সঙ্গে আরবি ফার্সিতে দক্ষ হলে সে সমাজে প্রভাব বিস্তারে সক্ষম হয়। অতএব তিনি মুসলমানদের ইংরেজির সাথে আরবি ফার্সি শিক্ষা দেওয়া সরকারের একান্ত কর্তব্য মনে করেন। তিনি লক্ষ্য করেন ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে হিন্দু সমাজ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে, তারা সরকারকে স্বার্থ অনুযায়ী নীতি প্রণয়ন করতে প্রভাবিত করছে। এ সময়ে মুসলমানরা ব্রিটিশদের প্রতি বিরাগ ছাড়াও হিন্দুদের সাথে মেলামেশা করতে পরাণমুখ ছিল। আব্দুল লতিফ বহু চেষ্টা সাধনা করে মুসলমানদের এ মনোভাব পরিবর্তনে সক্ষম হন। আব্দুল লতিফের এ ধরনের সমাজভাবনা ও শিক্ষা চিন্তাসমূহ তার কর্মপদ্ধতি নির্ণয়নে বিশেষ সহায়তা করেছে। তার সমগ্র জীবনের কর্মপদ্ধতি প্রধানত তিনটি ধারায় বিকাশ লাভ করেছে। ১. মুসলিম সমাজে ইংরেজি ভাষা ও আধুনিক জ্ঞানবিজ্ঞানের প্রসার, ২. শাসকপক্ষের সঙ্গে মুসলিম সমাজের ঘনিষ্ঠতা বৃদ্ধি, ৩. বিদ্যাশিক্ষা অর্জনের মাধ্যমে মুসলিম সমাজের বাস্তব প্রতিবন্ধকতাসমূহের অপসারণ। আব্দুল লতিফ মুসলিম সমাজকে জ্ঞানবিজ্ঞানে উদ্বুদ্ধ করার জন্য কলকাতায় ১৮৬৩ সালের ২রা এপ্রিল মোহামেডান লিটারারি সোসাইটি নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসার এবং অন্যান্য উন্নতি সাধনে এ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোসাইটির উদ্দেশ্য সম্বন্ধে আব্দুল লতিফ লিখেছেন, ইংরেজি শিক্ষার প্রতি মুসলিম সম্প্রদায়ের বিদ্বেষ ও বিতৃষ্ণা লক্ষ্য করে তাদের মধ্যে পাশ্চাত্য জ্ঞানের প্রতি আগ্রহ সঞ্চার করতে এবং সামাজিকতায় তাদেরকে শিক্ষিত ইংরেজ ও হিন্দুদের সমকক্ষ করে তুলতে আমি ১৮৬৩ সালের এপ্রিল মাসে মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করি। এ সমিতি বক্তৃতা ও আলোচনা সভার অনুষ্ঠান করে মুসলমানদের শিক্ষা ও উন্নতির পথ প্রশস্ত করছে এবং এটি মুসলমানদের স্বার্থের ব্যাপারে গভর্নমেন্টের উপদেষ্টা সংস্থার কাজ করছে। আব্দুল লতিফের কলকাতায় বাসভবনে এ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হতো। ইতিহাসের প্রয়োজনীয়তা, সংবাদপত্রের জন্মকথা, বাণিজ্য, শিল্পকলা, কৃষি, ভূগোল ইত্যাদি বিষয় নিয়ে সভায় আলোচনা হতো। বছরে একবার কলকাতার টাউন হলে সোসাইটির উদ্যোগে মিলন সভার আয়োজন করা হতো। সেখানে বহু দেশি বিদেশি পণ্ডিত আলোচনায় অংশ নিতেন। উত্তর ভারতের মুসলিম নেতা সৈয়দ আহমেদও এর একটি অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন। এছাড়া ফাদার ই লাফত, ড কানিলাল দে, মহেন্দ্রলাল সরকার, তারাপ্রসন্ন রায়, মহেন্দ্রলাল গুপ্ত, জে.সি. বোস, জে মেডি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ আলোচনা সভায় অংশ নিতেন। বিজ্ঞ পণ্ডিতদের আলোচনার ফলে জনসাধারণের মধ্যে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপনের পথ সুগম হয়। নবাব লতিফের আদর্শিক চিন্তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল যে তিনি ইংরেজি শিক্ষার প্রসারের জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন, কিন্তু পাশ্চাত্য চিন্তাধারার ঘোর বিরোধী ছিলেন। তিনি মুসলমানকে কখনও আরবি ফার্সি তথা ধর্মীয় শিক্ষা ত্যাগ করে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের আহ্বান জানাননি। তিনি ধর্মীয় বিতর্ক থেকে দূরে থাকতেন এবং মুসলমানদের ইসলামী ভাবধারায় গড়ে ওঠাকে অধিক পছন্দ করতেন। কিন্তু জিহাদ আন্দোলনের সমর্থকরা যখন ব্রিটিশ অধীনে ভারতবর্ষকে দার উল হরব বা শত্রু কবলিত দেশ বলে ঘোষণা দিয়ে ব্রিটিশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হন, তখন আব্দুল লতিফের কাজ নস্যাৎ হবার উপক্রম হয়। এ সকল তৎপরতা প্রতিহত করতে আব্দুল লতিফ জৌনপুরের মৌলানা কেরামত আলী ও অন্যান্য কয়েকজন ধর্মীয় নেতার সমর্থন লাভ করেন। ১৮৭০ সালের ২৩শে নভেম্বর অনুষ্ঠিত মোহামেডান লিটারারি সোসাইটির একটি সভায় কেরামত আলী বক্তৃতা দেন এবং এ মর্মে ঘোষণা করেন যে ভারতবর্ষ খ্রিস্টান ধর্মাবলম্বী ব্রিটিশের শাসনাধীন থাকলেও এদেশ দার উল হরব নয়, দার উল ইসলাম বা শান্তি বা মিত্রভূমি। সুতরাং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে জিহাদ করার প্রয়োজন নেই। তিনি মুসলিম ধর্ম ও আইনশাস্ত্র থেকে একাধিক দৃষ্টান্ত উল্লেখ করে এ সিদ্ধান্তে উপনীত হন। তাছাড়াও তিনি মুসলমানদের বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য ইউরোপীয় ভাষা শেখার আহ্বান জানান। সভায় একই মতের সমর্থন করে মৌলভী ফাজলি আলী, আরব থেকে আগত শেখ আহমেদ আনসারি, কাজী আব্দুল বারি, আব্দুল লতিফ, আব্দুল হাকিম, আব্দুর রাউফ প্রমুখ বক্তাগণ বক্তৃতা করেন। এর ফলে মুসলমানদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব অনেকটা প্রশমিত হয় এবং তাদের মধ্যে আধুনিক শিক্ষা গ্রহণের আগ্রহ জন্মায়।
নবাব আবদুল লতিফের অক্লান্ত প্রচেষ্টা, লর্ড মেয়র প্রস্তাব, হান্টার ও জেমস লংয়ের ন্যায় কয়েকপয় ইংরেজ ব্যক্তিত্বের দৃষ্টি আকর্ষণ, ১৮৭২ সালের আদমশুমারির ফলাফল ইত্যাদি ঘটনাসমূহ ব্রিটিশ সরকারকে মুসলিম সমাজের শিক্ষার সমস্যাগুলি চিহ্নিতকরণে এবং তার অপসারণে নানা পদক্ষেপ গ্রহণ করতে ব্যাপক প্রভাবিত করে। এ প্রেক্ষিতে ১৮৭৩ সালের ২৯শে জুলাই লেফটেন্যান্ট গভর্নর জর্জ ক্যাম্পবেল বাংলার মুসলমানদের মধ্যে শিক্ষার প্রসারের লক্ষ্যে এক রেজলিউশন জারি করেন। এই সিদ্ধান্তের মাধ্যমে নবাব আবদুল লতিফের দীর্ঘদিনের দাবি কার্যকর করা হয়। এর ফলে মহসিন তহবিলের অর্থ হুগলি কলেজ থেকে প্রত্যাহার করে মুসলিম শিক্ষার ব্যয়ে কাজে লাগানো হয়। মাদ্রাসার পরিচালনার মান উন্নত করা হয় এবং হুগলি মাদ্রাসার ব্যাপক সংস্কার সাধন করা হয়। মহসিন তহবিলের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে একটি করে মাদ্রাসা ও ছাত্রদের জন্য ছাত্রাবাস প্রতিষ্ঠা করা হয় এবং মুসলিম ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়। তাছাড়াও হুগলি কলেজকে সরকারীকরণ করা হয়। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর বাংলার মুসলিম শিক্ষা বিস্তারে ১৮৭৩ সালের রেজলিউশনকে প্রথম কার্যকরী পদক্ষেপ বলে আখ্যায়িত করা যায়। সৈয়দ আমির হোসেন সরকার এ সিদ্ধান্তকে প্রাদেশিক মুসলমানদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ম্যাগনা কার্টা বলে অভিহিত করেন।